গল্পটা আমার খালামণি বলেছিলেন। বুঝেছিস, তখন তো আমার নতুন বিয়ে হয়েছে। শ্বশুরবাড়িও গ্রামে, আমি শহরের মেয়ে। গ্রামে কি কখনো থেকেছি? তোদের নানা ভালো ছেলে দেখেই বিয়েটা দিয়ে দিলেন। আমিও না করার সুযোগ পেলাম না। তোদের খালুর সাথে ঢাকাতেই থাকি। ঢাকাতেই তো চাকরি ছিল তোদের খালুর। কিন্তু প্রথম কুরবানির ঈদ তোদের খালু গ্রামে করবে, তাই তোদের খালুর সাথে গ্রামের বাড়িতে রওনা দিলাম। ওই ঈদটা ছিল বাবা মাকে ছাড়া আমার প্রথম ঈদ। খুবই খারাপ লাগছিল, বুঝতেই পারছিস। আমরা বসেছি ছাদের উপর পাখি পেতে। গরমকাল, কিন্তু ছাদের উপর বাতাস থাকায় গরমটা তেমন লাগছে না। আমরা সব কাজিন আজ একসাথে হয়েছি। খুব একটা এমন একসাথে হবার সুযোগ হয় না। উপলক্ষ হলো বিয়ে, খালাতো বোনের বিয়ে। আপুকে শ্বশুরবাড়ি পার করে দিয়ে এসে আমরা বসেছি গল্প করতে। মেয়েকে দূরে পাঠানোর দুঃখ লুকিয়ে খালা গল্প বলা শুরু করেছেন। আমরা মুগ্ধ শ্রোতা। খালা কখনো আমাদের এভাবে তার বিয়ের গল্প বলেননি। শ্বশুরবাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের খুব রাত হয়ে গেল। আব্বা, মানে আমার শ্বশুর, ঘাটে এসে দাঁড়িয়েই ছিলেন। সেই মাঝরাতে ঢাক ঢোল পিটিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলেন। রাত হলেও আশেপাশের মানুষ ঘরে এসে ভিড় করে ফেলেছিল আমাকে দেখার জন্য। আমার খুব লজ্জা লাগছিল তখন। শুধু একটা বিয়ের জন্যই একটা গ্রামে এমন সেলিব্রিটি হয়ে যাব, ব্যাপারটা আসলে ধরতেও পারেনি তখনও। খালামণি মুচকি হাসলেন। তার হাসি দেখতে খুব সুন্দর লাগছিল। আমরাও তার সাথে হাসিতে যোগ দিলাম। আমাদের স্মার্ট শহরে খালামণি গ্রামে গিয়ে কি বিপদেই না পড়লেন, সেসব হাসির গল্প শোনার আগ্রহ আরো বেড়ে গেল আমাদের। খেতে বসে আরো অবাক হয়ে গেলাম। এলাহি কারবার করা হয়েছে আমার জন্য। রুই, কাতল, সিলভার কার্প মাছ, খাসি, মুরগি, হাঁসের গোস্ত, ডিম, সবজি, কি নাই ওখানে! জার্নি করে কি অত খাওয়া যায়? তাও আমার পাতে সমানে খাবার দেওয়া হচ্ছে। শেষে তোদের খালুর কানে আস্তে আস্তে বললাম, আর খেতে পারবো না। খালুই তখন ধমক ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিল। এরপর ঘুমানোর পালা। আমাদের ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে বাড়ির সবচেয়ে কোণার ঘরটায়। তোদের খালু কেন জানি গায়ে শুরু করে দিল। ওই ঘরে থাকতে চাচ্ছিল না। কিন্তু বাড়িতে এত মেহমান, অন্য কোনো ঘরে ঘুমানোর সুযোগ নেই, তাই ওই রুমেই ঘুমাতে হলো। ওই দিনও আজকের মতোই গরম পড়েছিল। গরম লাগছিল দেখে জানালা খুলতে গেলাম। তোদের খালু হঠাৎ চিৎকার করে বলল, খবরদার, জানলা খুলবা না। কেন যে বলল বুঝতেও পারলাম না, ভয়ে জিজ্ঞাসাও করতে পারলাম না। শেষে গরমের মধ্যেই ওই ঘরে রাত কাটাতে হলো। খালামণির হাসির গল্প কখন যে রহস্য গল্পের দিকে বাঁক নিল টেরই পেলাম না। তিনি বলতে লাগলেন, আমার শ্বশুরবাড়ির এই জিনিসটাই আমার অদ্ভুত লাগলো। তারা ওই ঘরের জানালা খুলতে দেন না। এটা অবশ্য কেবল রাতের বেলা, দিনের বেলায় না। দিনে আমি সুন্দর করে জানালা খুলি। জানালা দিয়ে পুকুর ঘাট দেখি, পুকুরের ওপাশে ধান ক্ষেত দেখি। ধান খেতে সবুজ ধান। যখন বাতাস বয়, সবুজ সমুদ্রের মতো ঢেউ খেলে যায় ধান খেতে। পুকুরে দুপুরে রোদ পড়ে চারদিকে আলো হয়ে থাকে। অদ্ভুত সুন্দর লাগে তখন পুকুর ঘাট দেখতে। আমি তাকিয়ে তাকিয়ে এসব দৃশ্য দেখি, আমার ভালোই লাগে। আমরা যেদিন ঢাকা চলে আসব তার আগের দিনের ঘটনা। তোদের খালু গেছে তার কোনো এক আত্মীয়ের বাড়ি, জমি জমা নিয়ে কি এক সালিশের কাছে। ফিরতে রাত হবে। আমাকে বলেছে যেন ঘুমিয়ে পড়ি। আমি তো ঘুমাবো, কিন্তু সেদিনও খুব গরম লাগছে আর ঘুমও আসছে না। তাই ঠিক করলাম একটু বাতাস আসার জন্য জানালাটা খুলে দেই। জানালাটা খুললাম,
সাথে সাথে এক মুঠো ঠান্ডা বাতাস এসে আমার প্রাণটা জুড়িয়ে দিল। কি যে ভালো লাগলো তোদের বোঝাতে পারবো না। এর ওপর বাইরের দৃশ্য কি যে সুন্দর! চাঁদের আলোয় পুরো ধানক্ষেত বিরান ভূমির মতো লাগছে। চারদিকে কেবল জ্যোৎস্নার রূপালে আলো। জ্যোৎস্নার আলো পুকুরের পানিতে পড়ে ঝলমল করছে। আমার চোখ জুড়িয়ে গেল সে আলো দেখে। ঢাকার এত বিদ্যুতের আলোর মধ্যে তেমন মায়াবী আলো আর দেখাই যায় না। আমি মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। শান্ত পুকুর, পুকুরে রূপালী জ্যোৎস্না, দূরে বিরান ভূমির মতো দেখতে ধানক্ষেত। আশেপাশে ঝিঝি পোকার ডাক নেশা ধরিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল উপন্যাসে পড়া কোন দৃশ্য চোখের সামনে দেখছি। আমি মুগ্ধ হয়ে দেখতে থাকলাম। জ্যোৎস্নার রূপালী আলো দেখতে দেখতেই হঠাৎ অদ্ভুত এক জিনিস খেয়াল করলাম আমি। ঝিঝির ডাক থেমে গেছে। চারদিক কেমন যেন চুপচাপ নিস্তব্ধ। সে সময়টায় আসলে অনেক রাত হয়েছে, বাড়ির সব মানুষ ঘুমিয়ে পড়েছে। তবুও নিস্তব্ধতাটুকু খুব অসহ্য লাগছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীতে কেবল আমি আছি, আর কেউ নেই। হঠাৎ পুকুরের পানিতে কেমন একটা শব্দ হলো, যেন যেন কিছু একটা পড়েছে পানিতে। তাকিয়ে দেখি কি যেন একটা ভাসছে পুকুরের ভেতর। চাঁদের আলোয় জিনিসটা কি প্রথমে বুঝতে পারলাম না। কালো একটা জিনিস, নারিকেলের ছোবড়ার মতো লাগছিল। পুকুরের পাশে অনেক নারিকেলের গাছ, তার কোনোটা থেকে নারিকেল হয়তো পুকুরের পানিতে পড়েছে। আমি দূরে ধান ক্ষেত দেখতে থাকি। সেদিকটা অনেক অন্ধকার। চারদিক নীরব হয়ে যাওয়ায় ধান ক্ষেতের দিকে যেন অন্ধকার জমাট বেঁধেছে কুয়াশার মতো। কেবল পুকুরেই কিছুটা চাঁদের আলো আছে। সেই আলো যেন ম্লান হয়ে পড়েছে। চাঁদকে কিছুটা মেঘ ঢেকে ফেলেছে আকাশে। জিনিসটা ভাসতে ভাসতে ঘাটের কাছে এলো। ওটাই কি যেন জ্বলজ্বল করছে। ভালো করে তাকাতেই ভয়ে আমার দম বন্ধ হয়ে গেল। দেখি জ্বলজ্বল করতে থাকা জিনিসটা একজোড়া চোখ। যেটাকে আমি নারিকেল ভেবেছিলাম, সেটা আসলে একজন মানুষ। পুকুরে ডুব দিয়ে মাথা বের করে রেখেছে কেবল। মানুষটা আমার দিকে তাকিয়ে আছে। সে আস্তে আস্তে ঘাট বেয়ে উঠে এলো। আমি বিস্ময়ে, ভয় আর আতঙ্ক নিয়ে দেখলাম জ্যোৎস্নার আলোয় ঘাট বেয়ে একটা ছোট্ট মেয়ে উঠে আসছে। মেয়েটার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো নির্জীব, সারা গায়ে শ্যাওলা। আমি তাড়াতাড়ি ভয়ে জানালা আটকে দিলাম। এরপর বিছানায় শুয়ে পড়লাম। আমার হাত পা কাঁপছিল। আমি ভয় কি করব, কাকে ডাকবো বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ কেটে গেল। ভয়টা কমে এসেছে। বাইরে ঝিঝির শব্দই শুরু হয়েছে। নিজেকে বোঝালাম হয়তো কল্পনা ছিল, অথবা পাশের বাড়ির কোনো বাচ্চা সাঁতার কাটছিল। চাঁদের আলোয় বিভ্রম তৈরি হয়েছে। যাই হোক, ভয়ের কিছু নেই। এখন চুপচাপ ঘুমিয়ে পড়তে হবে। তোদের খালু আসা পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না। হঠাৎ জানালায় টোকা পড়ল। কে যেন জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার সারা শরীর হিম হয়ে এলো। জানালার কবজা কাঠের, তাতে ছোট ছোট ফুটো, তা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। আমি একটা ফুটো দিয়ে বাইরে তাকালাম, আর তাকাতেই দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে আছে জানালার বাইরে।
তার মুখে হাসি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার দৃষ্টি একদম আমার দিকে। আমি চিৎকার করে উঠলাম। সাথে সাথেই তোদের খালু এসে ঘরে ঢুকলো। সে এসেছে একটু আগে, হাত মুখ ধুয়ে ঘরে আসার প্রস্তুতি নিচ্ছিল। আমার চিৎকার শুনে দৌড়ে এসেছে, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তাকে সবটা বললাম। শুনে সে একটু হাসার চেষ্টা করে বলল, আরে ধুর, চাঁদের আলোয় কি দেখেছি উল্টাপাল্টা। মাঝে মাঝে পাশের বাসার বিন্তি রাতে গোসল করে, ওকেই মনে হয় দেখেছ। আর কোনো রাতের পাখি মনে হয় জানালা এসে ঠোকর দিয়েছিল, ওটাকেই টোকা ভেবেছ। এখন ঘুমাও তাড়াতাড়ি, কালকে সকালে উঠেই কিন্তু লঞ্চ ধরতে হবে। বলেই সে আমার পাশে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। আর কোনো শব্দ হলো না বাইরে। তোদের খালু আসাতেই মনে হয় একটু সাহস এসেছিল মনে, তাই এতক্ষণের না আসা ঘুমটা হঠাৎ করে চলে আসলো। ঘুমিয়ে পড়লাম। পরদিন লঞ্চে করে ঢাকায় ফিরে এলাম। এরপর আরো অনেকবার গেছি তোদের খালুদের বাসায়, কিন্তু সেই জানালা আর কখনো খুলিনি রাতের বেলায়। খালামণি থামলেন। চিরকালের হাসি খুশি খালার মুখে এমন ভয়ের গল্প শুনে আমাদেরও ভয়ে ঘাম ছুটে গেছে। খালামণি বললেন, তাড়াতাড়ি সবাই নিচে চলে যা, ঘুমাতে হবে। কালকে তো আবার বৌভাতের অনুষ্ঠান, সকাল সকাল জাগতে হবে। আমরা বললাম, খালা, এখানে গল্প শেষ? আর কি শুনতে চাও? আর কিছু নেই বলার? না, আর কিছু নাই। খালু কিছু বলে নাই তোমাকে? না। অবশ্যই বলেছিলেন। একটা কথা তো আপনার মনে আসার কথা ছিল খালামণি। খালু সেই রাতে এত কথা বললেন আপনাকে, অথচ তিনি নিজে জানালা খুলে দেখলেন না বাইরে সত্যিই কিছু আছে কিনা। তার মানে বাইরে সত্যিই কিছু একটা ছিল, আর সেটা তিনি জানতেন, তাই না? খালামণি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোরা অনেক চালাক। ব্যাপারটা আমি আসলে বলতে চাচ্ছিলাম না, যতটুকু বলেছি তাতেই ব্যাপারটা অনেক অদ্ভুত হয়ে গেছে। আরে বলেন, সমস্যা নাই। তোরা যে প্রশ্নটা করেছিস সেটা আমার মাথাতেও এসেছিল। এটা ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে কোনো উত্তর দেয় নাই। অনেক দিন কোনো উত্তর দেয় নাই। কেবল 1 সপ্তাহ আগে, মানে মিলির বিয়ের কেনাকাটা যেদিন করি, সেদিন রাতে সে এই প্রশ্নের উত্তর আমাকে দিয়েছিল। কি উত্তর? সে বলেছিল, জানো, তোমাকে আমার বোনের গল্প বলেছিলাম না, পুকুরে ডুবে মারা যায় আমার ভুলের জন্য। ওকে বাড়িতে একা রেখে বাইরে চলে গিয়েছিলাম বলে পরে জ্যোৎস্না রাতে ওর লাশটা পুকুরে ভাসতে দেখা যায়। বলেছিলাম। সেই রাতে তুমি যাকে দেখেছিলে সেই হলো আমার সেই বোন।